এই লোকটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে মেরেছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রেমাদাসাকে মেরেছে এবং 1.5 লক্ষ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে। কিন্তু ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের মানুষের কাছে এই লোকটা ভগবান। তাদের কাছে সে বিপ্লবী চে গুয়েভেরার চেয়েও বড়। কিন্তু শ্রীলঙ্কার কাছে এমন একটা ত্রাসের নাম যে 30 বছর তাদের দেশে রক্ত হয়ে যুদ্ধ চালিয়েছে। ওয়েলকাম টু দ্য স্টোরি অফ প্রভাকারন অ্যান্ড দ্য ব্লডি সিভিল ওয়ার অফ শ্রীলঙ্কা। এইবারে অনেকে আমাকে বলে, ভাই বুঝলাম না যে তামিলনাড়ুর সাথে শ্রীলঙ্কার সম্পর্ক কোথায়, অর্থাৎ তামিল ভাষার লোক তারা শ্রীলঙ্কাতে কীভাবে আসলো। ইতিহাস ঘাটলে পাওয়া যায় যে বেশ কিছু সংখ্যক তামিল রাজা তারা কিন্তু শ্রীলঙ্কার উত্তর পশ্চিম প্রান্ত দখল করে তারা সেখানে রাজত্ব করতে পেরেছে, কারণ শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষের যে সর্বনিম্ন দূরত্ব সেটা 30 থেকে 33 কিলোমিটার হবে, এর বেশি না। এইবারে বলি, দেখো ভারতের সাথে শ্রীলঙ্কার ইতিহাসের কিন্তু অনেক সম্পর্ক। 1757 সালে আমরা জানি পলাশির যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতের শাসন শুরু করে। তো আস্তে 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 যখন ভারতে তারা নিজেদের শাসন ক্ষমতা যখন জোরদার করতে শুরু করলো, এর কিছু সময় পরে 1796 খ্রিস্টাব্দে তারা কিন্তু পুরোপুরি শ্রীলঙ্কা দখল করে দেয়। এবং যখন ব্রিটিশরা ইংরেজরা গিয়ে যখন শ্রীলঙ্কা দখল করলো, তারা সেখানে চায়ের চাষ করলো, রবারের চাষ করলো, কফির চাষ করলো। কিন্তু তাদের যে প্রশাসনিক কাজকর্ম, তাদের সিভিল সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে শুরু করে সেগুলো চালানোর জন্য তাদের না মোটামুটি কিছুটা ইংলিশ জানা পপুলেশনের দরকার ছিল, যে যারা মোটামুটি কিছুটা ইংলিশ জানে, এরকম কিছুটা পপুলেশন তাদের দরকার ছিল। এবং এবার বলি, শ্রীলঙ্কার যারা সেই সময় মূল পপুলেশন সিংহলি, তারা তখন অতটা শিক্ষিত ছিল না। তো তখন ইংরেজরা কি করে, যে তারা তামিলনাড়ু থেকে, যেহেতু তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কা কাছে, তো তারা তামিলনাড়ু থেকে শিক্ষিত লোকগুলো যারা মোটামুটি ইংলিশ বলতে পারে তাদেরকে এখানে নিয়ে আসে এবং বিভিন্ন প্রশাসনিক পদে তাদেরকে কাজে দেয়। এইবারে তামিলরা অনেক জনসংখ্যায় শ্রীলঙ্কায় আস্তে আস্তে আসতে শুরু করে এবং তারা এখানে এসে আস্তে আস্তে যথেষ্ট উন্নতি করতে শুরু করে, কারণ যেহেতু তারা শিক্ষিত ছিল এবং কিছুটা বুদ্ধিমত্তায় সিংহলিতে চেয়ে এগিয়েছিল, তো তারা অতি সহজে বিভিন্ন প্রশাসনিক পদগুলোতে বসতে শুরু করে। কিন্তু এই বিষয়টা না, ওই যে ওখানকার মূল পপুলেশন, অর্থাৎ শ্রীলঙ্কার যারা মূল পপুলেশন সিংহলি, যারা আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, তো শ্রীলঙ্কার মূল পপুলেশন যারা, ওরা হচ্ছে সিংহলি, ওরা সিংহলি ভাষায় কথা বলে, বোঝা গেল? তো ওরা এটাতে খুব রেগে যায় যে ওরা বাইরের লোক এসে আস্তে 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 ব্রিটিশ আমলে ওরা আস্তে আস্তে আমাদের উপরের পথে চলে যাচ্ছে, ওরা তো বাইরের লোক। কিছু সংখ্যক তামিল, মাত্র কয়েক হাজার তামিল ঐতিহাসিকভাবে কয়েকশো বছর ধরে শ্রীলঙ্কায় ছিল, কিন্তু একটা হিউজ পপুলেশন যারা ব্রিটিশ আমলে এসছে, এদেরকে দেখে কিন্তু শ্রীলঙ্কার যে মূল পপুলেশন এরা প্রচুর রেগে যায় এবং এদের থেকে দেখে এরা বেশ আনসিকিউর ফিল করতে থাকে। ভারতবর্ষ ছেড়ে 1947 সালে ইংরেজরা চলে যায় এবং তার ঠিক 1 বছর পরে তারা শ্রীলঙ্কা থেকেও চলে যায়, তারা থাকতে পারে না। তো 1948 সালে 2 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা স্বাধীন হয় এবং সিংহলিরা এবার ওদের যে মূল পপুলেশন, যখন ইলেকশন হলো তাহলে সরকার কাদের হবে, ওরা সংখ্যাগুরু, ওদের সরকার হলো 1948 সালে। তখন কিন্তু শ্রীলঙ্কাতে মাত্র 23% মতো তামিল পপুলেশন ছিল। এইবার যেই সিংহলিরা তাদের নিজেদের সরকার বানালো, তারা এইবার একের পর এক নিজেদের রূপ দেখাতে শুরু করে। তারা কি করে, প্রথম একটা রুল তারা একটা প্রথমেই কথা বলে যে মাত্র 5,000 জন তামিল পপুলেশন তারা নাগরিকত্ব পাবে এবং বাকিরা পাবে না। এইটা দেখে তামিলরা প্রচুর রেগে যায়। তারা বলে, ঠিক আছে, যারা ইংরেজ আমলে এখানে এসছে তাদের কথা নাই, ছাড়ো, যারা হয়তো কয়েকশো বছর আগে থেকে এখানে তাদের ভিটে মাটি, তাদের নিজস্ব জমি, এই মাটি তাদের, তো তাদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে না? তারাও তো সংখ্যায় লাখ লাখ, তো তাদেরকেও কেন নাগরিকত্ব দেওয়া হবে না? কিন্তু শ্রীলঙ্কা দিতে চাইছিল না। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, শ্রীলঙ্কা কিন্তু এদেরকে পুশব্যাক করতে চাইছিল না, যে তোরা তামিলনাড়ু চলে যা, তোদের তো তামিলনাড়ু আছে, এরকম করতে পারছিল না। কেন? ভারতের ভয়ে। শ্রীলঙ্কা যেন এরকম কিছু করতে গেলে ভারতবর্ষ ইন্টারফেয়ার করবে, এরা করা যাবে না। কিন্তু নানাভাবে না তারা তামিলদের কোন ঠাসা করে দিচ্ছিল। যেমন 1956 সালে তারা বলে দেয় যে আজ থেকে সিংহলি হচ্ছে যে এদের দেশের জাতীয় ভাষা, এবং সিংহলি যদি জাতীয় ভাষা হয় তাহলে ওদের সিলেবাস থেকে শুরু করে, ইনস্টিটিউশন থেকে শুরু করে, পাঠ্যপুস্তক মানে ব্যানার থেকে শুরু করে সব কিছু তাদের ওই ভাষায় থাকবে। এদেরকে তখন ওই ভাষা অ্যাডপ্ট করতে হবে, মানে বুঝতে পারছো? কিন্তু তখনও তামিলরা অতটা রেগে যায়নি এবং তারা ওই পিসফুল প্রোটেস্ট করছিল, প্রতিবাদ করছিল। কিন্তু এরপরে 1971 সালে এরা একটা জঘন্য স্ট্যান্ডার্ডাইজ আইন চালু করে, যে আজ থেকে দেশের সমস্ত সরকারি ইনস্টিটিউশন থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে সব ক্ষেত্রে তারা তখন এটা বলতে থাকে যে আজ থেকে সিংহলিতে রিজার্ভেশন, আমরা দেশের মূল পপুলেশন, তো সমস্ত ক্ষেত্রে আমরা ডমিনেট করবো, আজ থেকে রিজার্ভেশন আমাদের জন্য সিটগুলো সংরক্ষণ থাকবে, তোমাদের জন্য না। এই সব দেখে ভাই তামিলরা প্রচুর রেগে যায়। তো তারা তখন আন্দোলন করতে থাকে, মানে বিদ্রোহ করতে থাকে। তো আবার যেই তারা আন্দোলন করতে যাচ্ছিল, পুলিশ এসে তাদের উপর লাঠিচার্জ করতে শুরু করে এবং সামান্য কোনো অপরাধ করলেই ধরে জেলে নিয়ে যায়। ঠিক আছে, তাদেরকে মানে ভালোভাবে আন্দোলনটুকু করতে দেওয়া হচ্ছে, মানে চারিদিক থেকে চেপে দিচ্ছে। তো যখন এইসব নানান রকম জিনিসপত্র চলছে, তো তখন
জাফনার পেনিনসুলার একটা ছোট্ট গ্রামে জন্ম হয় প্রভাকরণের। বাবা তিরুভেঙ্কটম এবং মা পার্বতীর সবচেয়ে ছোট সন্তান ছিল সে, তার উপরে 3-4টে ভাই বোন, এবং তার বাবা ছিল একজন ডিস্ট্রিক্ট ল্যান্ড অফিসার এবং তার বাপের নামে ভাই অনেকগুলো মন্ত্রী ছিল। তো প্রভাকরণ কিন্তু যথেষ্ট বড়লোক ঘরের ছেলে, এবং প্রভাকরণ যেহেতু সবচেয়ে ছোট সন্তান, তো তার বাপ মা তাকে খুব ভালোবাসত। এরপর তাকে খুব একটা ভালো স্কুলে ভর্তি করালো। কিন্তু ভাই প্রভাকরণের পড়াশোনায় মোটে মন নেই, কারণ সে যখন দেখতে পাচ্ছে যে যখন স্কুলে যাচ্ছে, কোথাও যাচ্ছে, টিউশনে যাচ্ছে, তার সাথে না চরম ডিসক্রিমিনেশন হচ্ছে। তখনকার সব ক্ষেত্রে ভাই তামিলদের সাথে ডিসক্রিমিনেশন হচ্ছে। তো ছোটোর থেকে ওর মনে খুব একটা বাজে এফেক্ট পড়ে, ওইটা বুঝতে পারে যে না ওরা বিতাড়িত, ওরা যে নিচু, ওদেরকে সবাই নিচু চোখে দেখছে। এইটা ও ছোটোর থেকে ওর মনে এত গভীর এফেক্ট ফেলে কি ও 15 বছর বয়সে পড়াশোনা ছেড়ে দেয়। দিয়ে এইবার ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের পেছনে ঘুরতে থাকে, যারা সেই সময় তামিলদের প্রতিনিধিত্ব করতো। মনে করো যারা কোনো একটা আন্দোলনকে নেতৃত্ব দিত, ও এরকম বিভিন্ন তামিল নেতাদের পেছন পেছন ঘুরতে শুরু করে। ও তাদের কাছে একটা আশা রাখতে শুরু করে যে না দেখা যাক যদি দেশটা পাল্টায়। ওইটা বুঝতে পেরেছিল আমি পড়াশোনা করে কি করব, কিছুই হবে না। ও তখন পড়াশোনা ছেড়ে দেয় এবং ওর পুরো মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। কিন্তু কিছু বছর ও আন্দোলন যখন করে, ও নিজে আন্দোলন করেছিল, অনেকবার পিসফুল প্রোটেস্ট করেছিল, ও তখন বুঝতে পারে যে না সরকার আমাদের কথা শুনছে না। ওইটা বুঝতে পারে যে এই সরকার আমাদের কথা মানবে না, এবং আমরা যে পিসফুল প্রোটেস্ট করছি, যাই করছি, এগুলো সব বেকার। ও তখন খুব একটা রেগে যায়, এবং এরপর প্রভাকরণ যেটা করবে কি বলবো, সেটা রাজীব গান্ধীকেও মেরে দেবে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টকেও মারবে, এবং 30 বছর একটা যুদ্ধ চালাবে। 1972 সালে মাত্র 19 বছর বয়সে সে নিজের একটা সংগঠন বানায়, তবে এটা 8-10টা সংগঠনের মতো না। সংগঠনটার সে নাম দেয় তামিল নিউ টাইগার্স বা TNT, এবং এরা একটা সশস্ত্র গোষ্ঠী ছিল। তো কিছু বছর সে চুপচাপ ট্রেনিং নিতে থাকে, এবং তার দলে প্রভাকরণের একটা বৈশিষ্ট্য কি জানো, খুব ভালো কথা বলতে পারতো, ও মানুষকে দুর্দান্ত কনভিন্স করতে পারতো। ও বিভিন্ন তামিল ইউথদের কাছে যায়, গিয়ে বলছে দেখো যে আমাদের অবস্থা খারাপ, আমার দলে জয়েন করো, আমরা একটা সশস্ত্র বিপ্লব করবো। ও আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছে। তো আস্তে আস্তে কিছু বছরও প্রিপারেশন নিতে শুরু করে। এবার প্রভাকরণ এখানে একটা স্বপ্ন দেখতে শুরু করে যে শ্রীলঙ্কার সরকার তো আমাদের কোনো কথা শুনবে না, আজ থেকে সব দাবি দাবা চাওয়া বাদ, কোনো দাবি দাবা চাবো না। শ্রীলঙ্কার মধ্যে যেসব জায়গায় তামিল ভাষার পপুলেশন বেশি, ওই জাফনা পেনিনসুলা বা ওই একদম বললাম না শ্রীলঙ্কার উত্তর পশ্চিম প্রান্তগুলো, ও ওই টোটাল শ্রীলঙ্কার নর্দার্ন কোস্টকে ও পুরোপুরি একটা নিজের তামিল ইল্লাম বলে একটা দেশ চাচ্ছিল, যে শ্রীলঙ্কার মধ্যে আমাকে পুরো ডিভাইড করে দাও, আমাদের তামিল ভাষার লোককে ডিভাইড করে দাও, আমরা নিজেদের একটা আলাদা দেশ করব। এই টার্গেট নিয়ে ও কিন্তু নিজের একটা সশস্ত্র গোষ্ঠী বানাতে থাকে। এবং এরপর 1975 সালে সে জাফনার মেয়র আলফ্রেড ডুরায়াপ্পাকে প্রথমবার গুলি করে মেরে দেয়, এবং মারার কারণ হিসেবে সেইটা বলে যে না এই লোকটা, এই মেয়র আজ থেকে 1 বছর আগে কিছু পিসফুল প্রোটেস্ট করছিল, তামিলরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, তাদের উপরে গুলি চালিয়েছে, তো সেই প্রতিশোধ দিতে আমি একে মেরে দিলাম। এবং এইটা হবার পর না শ্রীলঙ্কার সরকার নড়ে চলে বসে, কি ব্যাপার, প্রথমে এত সিরিয়াসলি নিচ্ছিল না। এবং যখন প্রভাকরণ এইটা করলো, এবং বাকি যারা অনেকে আন্দোলন করছিল না পিসফুল, ওরাও বুঝতে পারে যে আর কোনো উপায় নেই, তো অন্যান্য বিভিন্ন সংগঠন তখন একজোট হতে শুরু করে যে না আমরা প্রভাকরণের মতো অস্ত্র তুলে নেব। তো সবাই তখন হাতে অস্ত্র তুলে নিচ্ছিল। এইবারে প্রভাকরণ কি করতে শুরু করলো, যে বিভিন্ন সশস্ত্র দল যারা আলাদা আলাদাভাবে অস্ত্র তুলে নিয়েছিল, ও তাদের সবাইকে মিলে একজোট করে, এবং ওর না দুর্দান্ত মানুষকে কনভিন্স করার ক্ষমতা ছিল, নিজের কথা দিয়ে না মানুষের মন জয় করে নিতে পারতো। তো সবাইকে একজোট করে যে আমাদের একটা টার্গেট তামিল ইল্লাম, তো আসো আমরা সবাই মিলে একটা ব্যাটালিয়ান বানাই, একটা আর্মি ফোর্স বানাই। এবং ফাইনালি 5ই মে 1976 সালে সে তৈরি করে LTTE, অর্থাৎ লিবারেশন টাইগার্স অফ তামিল ইল্লাম, এবং যাদের একটা টার্গেট যে আলাদা একটা দেশ বানানো। কিন্তু এই গোষ্ঠীটা আর 4-5টা কিন্তু মিলিটারি সংগঠনের মতো ছিল না, এদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র ছিল, সব ঠিক আছে, কিন্তু এরা এই গ্রুপে যেমন ছেলেরা কাজ করতো তেমন মেয়েরাও ছিল, মেয়েরাও অস্ত্র তুলে নিয়েছিল। এবং এই গ্রুপের এরা গেরিলা যুদ্ধ করতো, যেহেতু এরা সরাসরি যুদ্ধ করতে পারবে না, এত সংখ্যা এদের আর্মি নেই, এরা না গরিলা যুদ্ধ করতো, অর্থাৎ লুকিয়ে কোনো একটা পুলিশের উপরে বা আর্মির উপরে গিয়ে অ্যাটাক করতো। এবং এদের প্রত্যেকের গলায় না সায়ানাইডের একটা ক্যাপসুল ঝোলানো থাকতো, তাবিজ আকারে, তো যখনই ধরা পড়তো সেটা খেয়ে নিত, যাতে অন্তত যেন কোনো একটা দলের ইনফরমেশন তারা লিক না করে দেয়। এতটা পরিমাণে ডেডিকেটেড তারা, এতটা ডেডিকেটেড পরিমাণে সেনা যে প্রভাকরণ বানিয়ে ফেলেছিল। কিন্তু এরপর শ্রীলঙ্কা সরকার বুঝতে পারে অনেকটা লেট হয়ে গেছে, যদি এদেরকে এখন না আটকায় তাহলে সব শেষ হয়ে যাবে। তো তারা তখন একটা বিরাট আর্মি ব্যাটালিয়ান পাঠায় জাফনার জঙ্গলে, যেখানে প্রভাকরণরা ডেরা গেড়েছিল। কিন্তু ততদিনে ভাই জাফনার জঙ্গল পুরোপুরি প্রভাকরণ দখল করে ফেলেছে। তো যথারীতি 23শে জুলাই আর্মি জাফনার জঙ্গলে প্রবেশ করে, এবং প্রভাকরণ কি করে জানো,
13 জন আর্মিকে ঘিরে ফেলে এবং এমন ফায়ারিং করে প্রচুর আর্মি পালিয়ে যায়, আহত হয় এবং 13 জন সেখানে স্পট ডেড মারা যায়। এবং এই ঘটনায় না পুরো মানে শ্রীলঙ্কা কেঁপে যায় এবং সিংহলি দেশের ওদের যে মূল পপুলেশন শ্রীলঙ্কার, ওরা এবার বাইরে এসে আন্দোলন করতে শুরু করে এবং সরকার থেকে ওদেরকে পুরো খোলা ছুট দিয়ে দেয় যে যা খুশি তাই কর তামিলদের সাথে। এবং সিংহলিটা মানে গিয়ে ভাই তামিলদের ঘর বাড়ি থেকে শুরু করে দোকানপাট থেকে শুরু করে মানে তামিল লোক দেখলেই মারছে, মারতে মানে তামিল কি বলবো, তামিল এরকম মারতে প্রায় 3000 তামিল ভাষার লোককে মেরেছে তারা এবং মানে প্রচুর মা বোনের উপর অত্যাচার করেছে। খুব বাজে একটা অবস্থা সৃষ্টি হয় শ্রীলঙ্কাতে সেই সময়। এবং এই ঘটনাকে তখন ডাকা হতো ব্ল্যাক জুলাই নামে। এবং এই ঘটনার ফলে না লাখ লাখ তামিল তারা কী করবে বেচারা, যাদের একটু সামর্থ্য ছিল, একটু যারা টাকা ছিল, তারা পালিয়ে তামিলনাড়ু চলে আসে এবং ভারতবর্ষের অন্য জায়গায় পালিয়ে যায়। কি করবে, যাদের একটু সামর্থ্য ছিল, কানেকশন ছিল, টাকা ছিল। এবং যাদের কিছু ছিল না তারা কি করে জানো, যাদের তো কিছু নেই, তারা বুঝতে পারছে এত মার খাচ্ছে, তারা গিয়ে প্রভাকরণের দলেই জয়েন করে। কি করে, গরিব মানুষের ছেলে। প্রভাকরণকে এইসব কিছুতে দমে গেছে না রে ভাই, সে দ্বিগুণ শক্তি তার অ্যাটাক করতে শুরু করে। প্রভাকরণ আরও হিংস্র হয়ে যায়। এই ঘটনার পর এই জুলাই মাস পার হতেই প্রভাকরণ গিয়ে ভাই সরকারি দপ্তরগুলো জ্বালিয়ে দিতে শুরু করে একের পর এক। এবারে যখন শ্রীলঙ্কায় একের পর এক তামিলদের উপর এরকম অত্যাচার হচ্ছে, তা ভারতবর্ষের তামিলনাড়ুর লোক কি বসে থাকবে? যতই হোক তামিল ভাষা, তামিল ভাই ভাই। তো ওরা তখন আমাদের তামিলনাড়ুর লোক প্রচুর বিক্ষোভ দেখাতে শুরু করে, খেপে গিয়েছে। হ্যাঁ, রাস্তায় নেমে আন্দোলন করছে যে আমাদের তামিল ভাইরা ওখানে মার খাচ্ছে, মরে যাচ্ছে, ওদেরকে বাঁচাও। এবারে রাজীব গান্ধী দেখছে না, ভারতকে, রাজীব গান্ধী এখন প্রধানমন্ত্রী, তো উনি দেখছেন যে কোনোভাবে ভারতকে আবার ইন্টারফেয়ার করতেই হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। এবং তখন উনি কী করেন, আচ্ছা প্রথমে একটা কথা বলি যে শ্রীলঙ্কার যে জাফনা অঞ্চলটা, মানে যেখানে তামিল পপুলেশন বেশি থাকে, শ্রীলঙ্কার সরকার কী করেছিল জানো, আর্মি দিয়ে না পুরো অঞ্চলটা আইসোলেটেড করে দিয়েছিল, পুরো অঞ্চলটা না কাট অফ করে দিয়েছিল। মানে কোনো মেডিসিন থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে কোনো কিছু না ওই অঞ্চলে যাতে না যায়, যাতে ওরা একদম না খেয়ে মরে, এরকম একটা অবস্থা করে দিয়েছিল। কিন্তু ভারত সরকার তখন কী করেছে না, ওদেরকে মেডিসিন এবং কিছু খাবার দিতে হবে। তো রাজীব গান্ধী তখন অপারেশন পোমালাই বলে একটা অপারেশন করে এবং সেখানে আমাদের এয়ারফোর্স গিয়ে ওখানে খাবার দাবার এবং মেডিসিন রাখতে শুরু করে। এবং শ্রীলঙ্কার সরকার ভাই এইটাতে আপত্তি জানায় যে না, তোমরা কেন ওদেরকে খাবার দিচ্ছ। তো রাজীব গান্ধী তখন পুরোপুরি হুমকি দেয় যে যদি শ্রীলঙ্কার সরকার এইসব ম্যাটারে ইন্টারফেয়ার করে, তামিলদের এইভাবে মারতে থাকে, তাহলে ভারতের সাথে কিন্তু শ্রীলঙ্কার একটা ফুল ফ্লেজড যুদ্ধ হবে এবং ভারতীয় আর্মি কিন্তু শ্রীলঙ্কা পুরো অ্যাটাক করবে। এইবারে শ্রীলঙ্কার যে প্রধানমন্ত্রী ছিল JR জয়বর্ধনে, উনি একটু ভয় পেয়ে যান। উনি বলছেন না, যদি ভারতকে এখানে চটালে চলবে না, এই সামান্য ম্যাটার নিয়ে যদি ভারত চটে যায় তাহলে কিন্তু আমরা এইটুকু দেশ, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। তো তিনি তখন রাজীব গান্ধীকে বলেন যে না, আমরা প্রভাকরণের সাথে সমঝোতা করতে রাজি আছি, ওকে অস্ত্র ফেলে দিতে বলো জাস্ট, তারপরে আমরা তামিলদের অধিকার তামিলদেরকে ফিরিয়ে দেবো। তবে এইটা শুনে রাজীব গান্ধী বেশ খুশি হলেন। রাজীব গান্ধী বললেন ঠিক আছে, তাহলে আমি প্রভাকরণের সাথে নিজে গিয়ে কথা বলবো, যদি তুমি সত্যি তামিলদের অধিকার তামিলদেরকে ফিরিয়ে দাও, তাহলে আমি নিজে গিয়ে প্রভাকরণকে কনভিন্স করবো যে ও যাতে অস্ত্র ফেলে দেয়। এবং তখন রাজীব গান্ধী প্রভাকরণকে গিয়ে বলেন যে প্রভাকরণ তুমি আমার সাথে দেখা করো দিল্লিতে। রাজীব গান্ধী নিজে ডাকেন, ভারতের প্রধানমন্ত্রী প্রভাকরণকে ডাকছে। তো প্রভাকরণ যথারীতি আসে। তো রাজীব গান্ধীর সাথে তার একটা মিটিং হয় এবং রাজীব গান্ধী তখন তাকে বলে যে তুমি অস্ত্র ফেলে দাও এবং যে তামিল ইল্লাম বলে একটা দাবি করছো, এটা খুব একটা বাজে দাবি, কারণ তুমি ওদের দেশের মধ্যে একটা দেশ করতে চাইছো, এই দাবিটা ছেড়ে দাও, তাহলে তুমি অস্ত্রটুকু ফেলে দাও এবং সরকার বলেছে যে তামিলদের সকল অধিকার ফিরিয়ে দেবে এবং তামিলদেরকে একদম ভালোভাবে রেখে দেবে, আর কোনো অত্যাচার করবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। এইখানে প্রভাকরণ কিন্তু যথেষ্ট জিনিয়াস ছিল। প্রভাকরণ একটা জিনিস বুঝতে পারে যে আমি যদি এখন এই চুক্তিতে রাজি না হই, আর আমি এখন আছি দিল্লিতে, তাহলে বাই চান্স রাজীব গান্ধী আমাকে আটকেও দিতে পারে বা আমার সাথে একটা বাজে জিনিস হতে পারে। তো প্রভাকরণ তখন বলে হ্যাঁ আমি রাজি, ঠিক আছে, অসুবিধা নেই, অস্ত্র ফেলে দেবো। এবার রাজীব গান্ধী খুব খুশি। এইটা বলে প্রভাকরণ দিল্লি থেকে আবার শ্রীলঙ্কায় চলে যায়, ওই জাফনার জঙ্গলে আবার ব্যাক করে। এইবারে রাজীব গান্ধী কি করে, এবারে প্রভাকরণের সাথে তো কথা হলো, এবার রাজীব গান্ধী চুক্তি সাইন করতে চায়, মানে ইন্দো শ্রীলঙ্কা অ্যাকর্ড বলে একটা চুক্তি আছে, ওইটা সাইন করতে যায় শ্রীলঙ্কাতে। JR জয়বর্ধনে মানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে মিলে একটা চুক্তি সাইন করতে যায় এবং যাতে লেখা ছিল যে প্রভাকরণ অস্ত্র ত্যাগ করবে এই শর্ত এবং তামিলদের সকল অধিকার ফিরিয়ে দেবে। তো এই চুক্তি সাইন করতে রাজীব গান্ধী যায়। কিন্তু যেই রাজীব গান্ধী গিয়েছে, শ্রীলঙ্কার মানুষ ভাই প্রচুর খেপে গেছে, তারা রেগে যাচ্ছে যে ভারত কেন ইন্টারফেয়ার করবে আমাদের দেশের ম্যাটারে, এবং তাদের তো ভয় লাগছে ভারতের ব্যাপারে সন্দেহ, এবং তাদের সবসময় সন্দেহ করছে ভারতকে যে ভারতের এখানে কোনো অন্য মতলব নেই তো, যে আমাদের দেশ দখল টখল করে নেবে, কোনো ব্যাপার নেই তো, ভারত যদি প্রভাকরণকে অস্ত্র দেয় এবং দেশ দখল করে নেয়, তো তারা প্রচুর ভয় পাচ্ছিল এবং তারা রাজীব গান্ধীর সামনে গিয়ে প্রচুর বিক্ষোভ দেখাতে থাকে। তো এরপর 29শে জুলাই 1987 সালে তখন এই ইন্দো শ্রীলঙ্কা চুক্তিটা স্বাক্ষর হয় এবং এই অনুসারে বলা হয় কি যে প্রভাকরণ অস্ত্র ত্যাগ করে দেবে, কোনো অসুবিধা নেই, এবং তামিলদের অধিকার আমরা তামিলদেরকে ফিরিয়ে দেবো। শ্রীলঙ্কার সরকারের সাথে এই চুক্তিটা সাইন হয়।
কিন্তু ভাই যেই প্রভাকরণকে গিয়ে সবাই বলে অস্ত্র ত্যাগ করো, প্রভাকরণ বলছে না আমি অস্ত্র ত্যাগ করবো না। এইবার রাজীব গান্ধী প্রচুর রেগে গেছে যে প্রভাকরণ সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, অস্ত্র ত্যাগ করছে না কেন। প্রভাকরণের পরিষ্কার কথা, প্রভাকরণ সেখানে 1 লাখ লোকের সামনে গিয়ে একবার ভাষণ দিয়েছে জাফনাতে। সে বলছে যে আমি যদি অস্ত্র ত্যাগ করি তাহলে এই সরকার কোনোদিন আমাদের অধিকার ফিরিয়ে দেবে না। হয়তো এখন ভারতের চাপে 1 বছর 2 বছর বলছে, কিন্তু লং টার্মে কোনোদিন এই সরকার আমাদের দাবি মানবে না। আমার একটাই স্বপ্ন, তামিল এলাম, আমারও আলাদা দেশই লাগবে, আমাদেরকে আলাদা করে দাও, সেপারেট করে দাও, আমরা আমাদেরটা বুঝে নেবো। এই সরকারের আর কোনো মতে বিশ্বাস করা যাবে না এবং আমি অস্ত্র ত্যাগ করছি না। তো রাজীব গান্ধী যখন প্রচুর রেগে না, ইন্ডিয়ান আর্মি পাঠিয়ে দেয়, আইপিকেএফ মানে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স যারা, তাদেরকে গিয়ে পাঠিয়ে দেয় যে প্রভাকরণকে গিয়ে অস্ত্র ত্যাগ করতে বলো এবং প্রভাকরণের সাথে যুদ্ধ করো দরকার পড়লে। এবং যখন ইন্ডিয়ান আর্মি যায়, প্রভাকরণ উল্টে ইন্ডিয়ান আর্মির উপরে অ্যাটাক করতে শুরু করে। ইন্ডিয়ান আর্মি এবং শ্রীলঙ্কার আর্মি তখন মিলে রীতিমতো প্রভাকরণ সাথে যুদ্ধ করতে থাকে। এবং বলা বাহুল্য, ইন্ডিয়ান আর্মি যাওয়ার পর থেকে না প্রভাকরণ কিন্তু আর কোনো অ্যাটাক করতে পারেনি, মানে একদম ওকে রীতিমতো কোণঠাসা করে দিয়েছে। কিন্তু 1988 সালে এই যে জিআর জয়বর্ধনে ছিল, এর উপর মানুষ প্রচুর খেপে গিয়েছিল যে রাজীব গান্ধীর সাথে চুক্তি করেছে। তো এর সরকার পড়ে যায় এবং নতুন প্রধানমন্ত্রী হয়, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হয় প্রেমাদাসা, রানা সিংহে প্রেমাদাসা। এবং ভারতবর্ষ সরকার চেঞ্জ হয়, ভারতবর্ষে রাজীব গান্ধী আর প্রধানমন্ত্রী থাকে না, নতুন প্রধানমন্ত্রী হয় ভিপি সিং। এবং যেই ভিপি সিং প্রধানমন্ত্রী হয়েছে উনি বললেন যে না, আমরা আর শ্রীলঙ্কার ম্যাটারে ইন্টারফেয়ার করবো না, ইন্ডিয়ান আর্মি চলে এসো। এবং ইন্ডিয়ান আর্মি তখন বাধ্য হয়ে চলে আসে, যেহেতু প্রধানমন্ত্রীর অর্ডার অমান্য করা যাবে না, তো ইন্ডিয়ান আর্মি তখন সেখান থেকে চলে আসে। যেই ইন্ডিয়ান আর্মি চলে গেছে ভাই, মানে প্রভাকরণ যেন হাফ ছেড়ে বেঁচেছে। এতদিন পর্যন্ত বেচারাকে একদম আরেকটু হলে বেটে শেষ হয়ে যেত প্রভাকরণ, এইবার যেন প্রভাকরণ পুরো হাফ ছেড়ে বেঁচেছে। প্রভাকরণ কি করেছে জানো? ইন্ডিয়ান আর্মি চলে যাওয়ার পরে শ্রীলঙ্কার 600 পুলিশকে না একে দিনে মেরে দিয়েছে। এবং এইটার ফলে কি হলো, শ্রীলঙ্কার সরকার আবার গিয়ে জাফনার সাধারণ মানুষকে, হাজার হাজার মানুষকে মারছে। মানে দুই পক্ষের এই লড়াই যেন কিছুতেই থামতে চাইছে না। এইবারে বলি প্রভাকরণ রাজীব গান্ধীকে কি করে মারলো এবং কেন মারলো। তো যখন ভিপি সিং এর সরকার পড়ে যায়, ভিপি সিং উনি বেশি দিন প্রধানমন্ত্রী থাকতে পারেননি, ওনার সরকার পড়ে যায় 1991 সালে ভারতবর্ষের লোকসভা ইলেকশন হচ্ছিল। এবং প্রভাকরণ একটা জিনিস, কিন্তু ও বিশাল চালাক, ও কিন্তু একটা জিনিস পুরো আগের থেকে বুঝতে পারে, যে প্রিডিকশন করে নেয় যে রাজীব গান্ধী কিন্তু আবার দ্বিতীয়বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ নেবে। এবং ও জানে রাজীব গান্ধীর সাথে ওর একটা মনোমালিন্য হয়েছে এবং ও রাজীব গান্ধীর কথা শোনেনি। তো ও জানে রাজীব গান্ধী যদি আবার ভারতবর্ষের পিএম হয়, এইবার রাজীব গান্ধী পুরো ভারতীয় মানে প্রচুর ইন্ডিয়ান ফোর্স পাঠাবে, ইন্ডিয়ান আর্মি আসবে, ওকে একেবারে শেষ করে দেবে। তো ও জানে কোনোভাবে যেন রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী না হতে পারে, যেন রাজীব গান্ধী বেঁচে না থাকে। ও তখন কি করবে, ও তখন রাজীব গান্ধী তামিলনাড়ুতে প্রচারে এসেছিল ভোটের, এবং ও তখন একটা মেয়েকে দিয়ে মানে এরকম তার কোমরে ডায়নামাইট বলে জিনিস ছিল, ডায়নামাইট ছিল, এবং সে ওইটা ফাটিয়ে দেয়। তার কোমরে বোম ছিল এবং সে রাজীব গান্ধীর কাছে গিয়ে ফুলের মালা পরিয়ে এবং সে বোমটা ফাটিয়ে দেয়। এবং 21শে মে 1991 ভাই রাজীব গান্ধী মারা যায় সেই বোম ব্লাস্ট হয়ে। এবং রাজীব গান্ধীকে মারার পর প্রভাকরণ কিন্তু থেমে যায়নি। ও জানে শ্রীলঙ্কার যে নতুন পিএম হয়েছে সে তোমার শত্রু। ও ওই সেম টেকনিক ফলো করে তার ঠিক 1 বছর পর ওই মে মাসে, 1 মে 1993 সালে সে রানা সিংহে প্রেমাদাসাকেও মেরে দেয়। এবং এরপর যখন এই প্রধানমন্ত্রীকেও মেরেছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টকেও মেরে দিয়েছে সে, তো এরপর সেনা তখন নিজের একটা নেভি বানায় ভাই, তাদেরকে নাম দেয় সি টাইগার্স। নিজের একটা এয়ারফোর্স বানায়, তাদের নাম দেয় এয়ার টাইগার্স। এবং প্রভাকরণ তখন গিয়ে ভাই বিভিন্ন ওদের আর্মি ব্যারাকগুলোতে অ্যাটাক করতে শুরু করে শ্রীলঙ্কার 2টো নেভি জাহাজ উড়িয়ে দেয়। এবং রানা সিংহে প্রেমাদাসা মরে যাওয়ার পরে শ্রীলঙ্কার সরকার প্রচুর রেগে যায় এবং জাফনার ওপরে মানে এয়ারফোর্স দিয়ে অ্যাটাক করে। মানে বুঝতে পারছো, একটা অঞ্চলে এতদিন পর্যন্ত সেনা মানে পায়ে হেঁটে যেত, পায়ে হেঁটে গিয়ে অ্যাটাক করতো বা গ্রাউন্ড অ্যাটাক করতো, আর সেখানে এবার শ্রীলঙ্কার সরকার এয়ারফোর্স দিয়ে অ্যাটাক করে মানে জাফনা পুরো তছনছ করে দিয়েছে, জাফনার জঙ্গল এবং জাফনা যেসব অঞ্চলে তামিল পপুলেশন ছিল মানে পুরো শেষ করে দিয়েছে তাদেরকে। জাফনাতে ভাই যে এয়ারফোর্স দিয়ে অ্যাটাক হলো, প্রভাকরণ বসে থাকবে? প্রভাকরণ এবার কি করেছে জানো, নিজের যে 16,000 আর্মি ব্যাটালিয়ান ছিল ও পুরোপুরি নিয়ে শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, শ্রীলঙ্কার যে ন্যাশনাল এয়ারপোর্ট, ও পুরো সেগুলো হাইজ্যাক করে নিয়েছে, সেগুলো দখল করে দিয়েছে, প্যাসেঞ্জার একটা প্লেন যাচ্ছিল সেটা উড়িয়ে দিয়েছে। এমন যখন মানে শ্রীলঙ্কাতে তখন মানুষ ত্রাস হয়েছে, শ্রীলঙ্কার সাধারণ মানুষ শুধু দিন রাত ভয়ে ভয়ে কাঁপছে যে কখন বোম ফাটবে, কখন কি হবে, কখন কে মারা যাবে, মানে কারোর আর জাহানের রিস্ক নেই। প্রভাকরণ এমন পর্যায়ে অ্যাটাক চালিয়ে শ্রীলঙ্কার ওপরে তখন।
এবং ও পুরোপুরি যে আমি তামিল ইল্লামকে আলাদা করেই ছাড়বো, আমাকে কেউ আটকাতে পারবে না, এই রকম একটা দৃঢ় মেন্টালিটি নিয়ে না ও অ্যাটাক করতে শুরু করে। এবার প্রভাকরণ এতদিন পর্যন্ত আর্মিদের অ্যাটাক করতো, পুলিশকে অ্যাটাক করতো, কিন্তু এইবার ও না ভাই পুরো মেন পপুলেশন থেকে শুরু করে ওদের যে মেন স্থাপত্য শুরু করে সরকারি দপ্তর থেকে শুরু করে সব কিছুতে অ্যাটাক করতে শুরু করে। যদি সিভিলিয়ান মারা যায় প্রভাকরণ এবার আর থামছিল না, যে ওরা এসে আমাদের সাধারণ মানুষের উপর এয়ারফোর্স দিয়ে বোম বর্ষণ করেছে, এবার আমি গিয়ে ওদের সাধারণ মানুষের উপর অ্যাটাক করবো। এইরকম একটা সিঙ্গলি আর তামিলদের মাঝখানে একটা বিশাল যুদ্ধক্ষেত্র সৃষ্টি হয়। এরপর একটা নতুন সরকার আসে। এই নতুন সরকার এদের একটা টার্গেট থাকে যে কোনোভাবে শুধু প্রভাকরণকে মারতে হবে, এই মুভমেন্ট যদি কেউ থামাতে পারে তাহলে সেটা প্রভাকরণের মৃত্যু। এবং ফাইনালি এরা তখন না প্রভাকর 2009 সালের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এরা না এবার ওই তামিল সাধারণ পপুলেশন বা প্রভাকরণের যে অন্যান্য সেনাদল এদেরকে আর মারতে চাইছিল না, এদের পুরো ফুল প্লেস মানে এয়ারফোর্স দিয়ে এবং সেন্ট্রাল ফোর্স দিয়ে এরা পুরোপুরি অ্যাটাক করতে থাকে শুধু প্রভাকরণের ওপর, যে ও কোথায় যায়, ও কোথায় থাকে। আমরা নিজের যত সোর্স, যতটুকু টাকা, যত কিছু আছে ভাই সরকার সব লাগিয়ে দেয় শুধু প্রভাকরণকে মারতে। এবং ফাইনালি 2009 সালের 17ই মে, সেই ভাই মে মাসে রাজীব গান্ধীকে মেরেছে, মে মাসে প্রেমাদাসাকেও মেরেছে, এবং সেই মে মাসে 17ই মে প্রভাকরণ একটা গাড়িতে গিয়ে পালাচ্ছিল নিজেদের আর্মি ব্যারাক নিয়ে। ও লড়তে লড়তে একটা সময় ও গাড়িতে উঠে না এসকেপ করার চেষ্টা করছে জায়গাটা ছেড়ে, আর সেইখানে শ্রীলঙ্কার আর্মি গিয়ে ওকে উড়িয়ে দেয় এবং প্রভাকরণ গুলি লেগে মারা যায় এক পর্যায়ে। প্রথমে বুঝতে পারেনি, অনেকটা লাশ পড়েছিল, সেখানে খুঁজতে খুঁজতে তারা দেখতে পায় যে এটা তো প্রভাকরণ। এবং তখন প্রভাকরণের কিছু যারা চেনে প্রভাকরণকে, অনেক পুরনো কিছু লোক, তারা আইডেন্টিফাই করে যে না প্রভাকরণ মারা গেছে। এবং ফাইনালি 1975 সাল থেকে শুরু হয়েছিল এবং আজকে 2009 সালে এসে এই এত বছরের গৃহযুদ্ধ থামলো। কিন্তু প্রভাকরণ মারা গেল না, তামিলনাড়ুতে ভাই শোকের ছায়া নেমে যায়। তামিলনাড়ুর লোকজন না প্রভাকরণকে বিশাল মানতে থাকে, ওরা বলে যে প্রভাকরণ আমাদের তামিল ভাষার জন্য প্রাণ দিয়েছে, ও তামিল লোকেদের জন্য প্রাণ দিয়েছে। তো ওরা এখনো পর্যন্ত প্রভাকরণকে প্রচুর ভালোবাসে। এবার অনেকে আমাকে বলবে যে হ্যাঁ প্রভাকরণ তো মারা গেল, তা ওই যে তামিলদের এখন অবস্থা কি, শ্রীলঙ্কায় কি এখনো তামিলরা থাকে? তো উত্তর হচ্ছে হ্যাঁ, এখনো পর্যন্ত শ্রীলঙ্কাতে লাখ লাখ তামিল আছে, কিন্তু প্রভাকরণের মৃত্যুর পরে তামিলরা এখন মাথা উঁচু করে বাস করছে। সত্যি কথা বলতে কি, সরকার এখন তামিলদের অধিকার মেনে নিয়েছে এবং তামিলরা মোটামুটি সিঙ্গলিদের সমান সমান এখন কিছুটা বাস করছে। হ্যাঁ, তারা এখনো কিন্তু প্রভাকরণের নাম সরাসরি উচ্চারণ করতে চায় না, যেহেতু একটা সেন্সিটিভ টপিক। কিন্তু হ্যাঁ, প্রভাকরণ মারা গেলেও শ্রীলঙ্কার সরকারের একটা শিক্ষা হয়ে গেছে যে আর কোনোদিন যদি বঞ্চনা করি তাহলে দ্বিতীয় প্রভাকরণ জন্ম হয়ে যাবে। তো তারা এখন যথেষ্ট তামিলরা সেখানে মোটামুটি শান্তিতে থাকে, সুখে আছে। এখন মোটামুটি তাদের অবস্থা বেশ কিছুটা ভালো, স্টেবল। কিন্তু প্রভাকরণ সেটা নিজের মৃত্যুর মাধ্যমে করে দিয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আরেকটা কথা, প্রভাকরণকে আপনার কেমন লাগলো, মানে প্রভাকরণ পার্সোনালিটি কেমন, মানে এই যে প্রভাকরণ ঠিক করেছে কি ভালো করেছে, প্রভাকরণকে নিয়ে কয়েকটা কথা লিখে যান, আমি শুনতে চাই।